হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। ঠিক আছে, শুরু করছি। হ্যাঁ, বেশ, আমি ঠিক যখন আছে। প্রশ্ন করব তখন শুধুমাত্র আমি যখন জিজ্ঞেস করব তখন তোমরা তোমাদের কোয়ারি গুলো বলবে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, চলো শুরু করি। ফার্স্ট চ্যাপ্টার আমরা কি পড়েছিলাম? ফার্স্ট চ্যাপ্টার আমরা পড়েছিলাম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়া। সেখানে আমরা বিভিন্ন রকম অ্যাক্ট দেখেছি এবং সেই অ্যাক্টে কি কি নতুন নিয়ম কানুন নিয়ে আসা হয়েছিল এবং সেই নিয়ম কানুনগুলো পরবর্তীকালে ভারতের কনস্টিটিউশন তৈরি করতে গিয়ে সেগুলোকে কাজে লাগানো হয়েছে। সব থেকে বেশি পয়েন্ট যদি নেওয়া হয়ে থাকে, প্রশ্ন আসে, তাহলে আমরা কি বলবো? 1935 গভর্নমেন্ট অ্যাক্ট থেকে অনেক কিছুই নিয়ে আসা হয়েছে, যে এখন বর্তমান ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়লে আমরা মিল খুঁজে পাবো। তাহলে আগের চ্যাপ্টারে যদি কারোর কোনো কনফিউশন থেকে থাকে, তোমরা পড়তে পড়তে, কারণ যে চ্যাপ্টার শেষ হবে সেটাকে মাথার মধ্যে একদম তৈরি করে নিতে হবে, মানে সেটা নিয়ে যেন কোনো ডাউট না থাকে। তো সেই হিসেবে তোমরা কিন্তু নিজেরা বাড়িতে পড়বে, যে শব্দ বা যে মানেটা ডাউট হবে সেই চ্যাপ্টার রিলেটেড ডায়েরিতে মেনশন করবে, আমাকে জিজ্ঞেস করবে, আমি পার্সোনালি রিপ্লাই দেবো। ঠিক আছে? তো তোমরা এটা কিন্তু মেনটেন করবে, নাহলে নিজেদের অসুবিধাটা না বললে তো আমি বুঝতে পারবো না। আমি যতটা পারবো এখানে ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। সেকেন্ড চ্যাপ্টার, লক্ষ্মীকান্ত, মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা যখনই পলিটি পড়ি তখনই দেখবো যে এই কনস্টিটিউশন শব্দটা আমরা বারবার পাই। আর কনস্টিটিউশন শব্দটা আমাদের মানে এই যতদিন না চাকরি পাচ্ছি, চাকরি পাওয়ার পরেও আমাদের চালিয়ে যেতে হবে। তাহলে এই চ্যাপ্টার শুরু করার প্রথমেই এই শব্দটির মানেটা একদম ক্লিয়ার করে নেবো। কনস্টিটিউশন কি? কনস্টিটিউশন একটা, কি বলবো, যেখানে ধরো ল, অর্ডার, রুলস, প্রসিডিওর। আচ্ছা, এই ল, অর্ডার, রুলস, প্রসিডিওর এগুলো কখন লাগে? যখন কোনো একটা রুলার থাকে, একজন রাজার থাকে, এবং রাজার প্রচুর প্রজা থাকে, এবং এই রাজা এবং প্রজা একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে। তাহলে এই অঞ্চলের এই প্রজা এবং রাজার মধ্যে কি সম্পর্ক হবে? এই সম্পর্কটা তো আর রাখি বন্ধন সম্পর্ক বা বাড়িতে ডেকে মাছ ভাত খাওয়ানো সম্পর্ক মতো তো নয়। একটা রাজ্য বা দেশ বা কোনো একটি পার্টিকুলার এরিয়াকে চালানো বা তার পুরো পলিটিক্যাল কন্ডিশনটাকে এস্টাবলিশ করা, সেটা কিন্তু খুব প্রয়োজন। তার জন্য একদিকে একদিকে রুলার থাকবে আর একদিকে প্রজারা থাকবে। সেটাই যদি হয় তাহলে এই রুলার এবং প্রজার মধ্যে এই সম্পর্কটা তৈরি করবে কি? কিছু ল থাকবে, কিছু অর্ডার থাকবে, কিছু রুলস থাকবে, কিছু প্রসিডিওর থাকবে। তাহলে এই সমস্ত রুলস, প্রসিডিওর, অর্ডার এগুলোকে মেনটেন করবে কে? রুলারও মেনটেন করবে, আবার প্রজারাও মেনটেন করবে। এই সেম জিনিসটা যদি আমি ইন্ডিয়ান গভর্নমেন্টের ক্ষেত্রে দেখি, ইন্ডিয়ার মধ্যে দেখি, তাহলে দেখবো ইন্ডিয়াতে একটা সেন্ট্রাল, এখানে একটা পাওয়ার বসে থাকে। আমি কিন্তু কোন রকম গভর্নমেন্ট কথাটা আমি কিন্তু বলছি না, আমি শুধু বলছি ধরে না এখানে একটা সেন্ট্রাল পাওয়ার আছে। সেন্ট্রাল বলতে কি? যে গোটা ভারতবর্ষকে কিন্তু শাসন করছে। আর একটা আমরা ভারতবর্ষে কি দেখি, যে ভারতবর্ষে বর্তমানে যে 28টা স্টেট আছে, প্রত্যেকটা স্টেটের নিজস্ব আলাদা আলাদা করে একটা করে পাওয়ার আছে, যে পাওয়ারের আন্ডারে আমরা কিন্তু সেই রাজ্যে বসবাস করি। তাহলে এই যে দুই ধরনের পাওয়ার, স্টেটে এক ধরনের পাওয়ার, সেন্ট্রাল এক ধরনের পাওয়ার, এই পাওয়ার প্রোভাইড করছে কে? পাওয়ার প্রোভাইড করছে কে? না, কিছু লজ, কিছু রেজুলেশনস, এই সমস্ত যা কিছু আছে তাই রুলার বা এই যারা আমাদেরকে শাসন করছে তাদের হাতে দেওয়া হয়েছে। তার সাথে কি বলা হয়েছে? যে তোমরা কোন রকম স্বৈরতান্ত্রিক হতে পারবে না, অর্থাৎ যা খুশি দেশের প্রজাদের সঙ্গে ব্যবহার করলাম তা তুমি করতে পারবে না। তার জন্য এদেরকে কি বললো? যে এদের আরবিটারি ক্ষমতা, অর্থাৎ স্বৈরতান্ত্রিক ক্ষমতা, আরবিটারি, ARBITARY, আরবিটারি ক্ষমতা কিছু ল দিয়ে বেঁধে দেওয়া হলো। কিছু ল বলে দিল তুমি তো রুল করছো ঠিকই, কিন্তু তুমি কিন্তু স্বৈরতান্ত্রিক হতে পারবে না। তো কিছু ল থাকলো রুলারের জন্য, কিছু ল থাকলো প্রজাদের জন্য। তাহলে যে ল বা যে রুলস দুজনেই মেনে চলবে, দুজনেই ফলো করবে,
সেটা যদি কোনো জায়গায় লেখা থাকে, কোনো জায়গায় যদি লেখা থাকে, তাহলে তাকে আমরা বলবো রিটেন কনস্টিটিউশন, রিটেন কনস্টিটিউশন। আর যেখানে লেখা থাকবে না সেটা বলবো আনরিটেন কনস্টিটিউশন। ইউএস এর কনস্টিটিউশন কি আর ইন্ডিয়ার কনস্টিটিউশন কি? সব থেকে বৃহৎ রিটেন কনস্টিটিউশন কোথায়? ভারতে। পরীক্ষায় এই প্রশ্নটা আসে। তাহলে কনস্টিটিউশন শব্দটা এলেই মাথার মধ্যে চিন্তা করে নেবে যে এটা একটা গোটাগুটি একটা বই, একটা বই, বুক, যে বইয়ের মধ্যে অনেক কিছু লেখা আছে। কি বিষয়ে লেখা আছে? রাজা রানীর গল্প না গোপাল ভাঁড়ের গল্প? ওইসব কিছু নেই। কনস্টিটিউশন হচ্ছে সেই বইটি যেটি কোনো একটি দেশকে চালাতে গেলে যে নিয়ম কানুন লেখা থাকবে, সিস্টেমেটিক্যালি সায়েন্টিফিক্যালি লেখা থাকবে বা লেখা আছে, তাকে আমরা বলবো কনস্টিটিউশন। ঠিক আছে? তো কনস্টিটিউশন মানে একটা বই যেখানে সবকিছু লেখা আছে যে একটা দেশকে কিভাবে চালাতে হবে, কার হাতে কি পাওয়ার থাকবে, কে কতটা পাওয়ার ইউজ করবে, কার কতটা স্বাধীনতা থাকবে, এই যা কিছু আমরা যেখান থেকে পাবো সেটা কনস্টিটিউশন। আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা একটা বই পাবো যে বইয়ে কনস্টিটিউশন লেখা আছে, একটা ইংলিশে আর একটা হচ্ছে হিন্দিতে। তাহলে আমাদের কনস্টিটিউশন, রিটেন কনস্টিটিউশন কটা ল্যাঙ্গুয়েজে লেখা আছে? ইংলিশ অ্যান্ড হিন্দি। এটুকু ক্লিয়ার সবার? বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি চলে আসি এই কনস্টিটিউশনের উদাহরণ ধরে আমার ইন্ডিয়ার ক্ষেত্রে, তাহলে ইন্ডিয়াতে দেখবো একদিকে আছে কি গভর্নমেন্ট, আর একদিকে কি আছে সিটিজেন অফ ইন্ডিয়া। এই তো ভারতবর্ষ। তাহলে গভর্নমেন্ট রুল করছে সিটিজেনকে, সিটিজেন চুজ করছে তার নিজের গভর্নমেন্টকে। একে অপরের সঙ্গে কিরকম সম্পর্ক দেখো। তাহলে গভর্নমেন্ট রুল করছে সিটিজেনকে, সিটিজেনের ভালো মন্দ সমস্ত দায়ভার কে নিচ্ছে? গভর্নমেন্ট নিচ্ছে। আর সেই সমস্ত দায়ভারের দায়িত্ব গভর্নমেন্টের উপর চাপাচ্ছে কে? সিটিজেন। তাহলে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা লেখা আছে কোথায়? ইন্ডিয়ান কনস্টিটিউশনে। গভর্নমেন্ট এই কনস্টিটিউশনকে মেনে চলে, সিটিজেনও এই কনস্টিটিউশনকে মেনে চলে। তাহলে আমি যদি বলি ইন্ডিয়াতে থাকতে গেলে সবার মাথার উপর কাকে মেনে চলতে হবে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে। তাহলে এটা গেল আমার ভারতবর্ষে কনস্টিটিউশন বলতে কি বোঝায়, কার কার মধ্যে সম্পর্ক বোঝায়। এই কনস্টিটিউশনে যদি আমি স্পেসিফিক্যালি দেখি তাহলে সিটিজেনকে কিছু ফ্রিডম দিয়েছে, যেটা আমরা আর্টিকেলে পড়বো। আমরা তো পলিটি একদম অজানা বিষয় নয়, সবাই আবঝা পড়েছি, জাস্ট একটু আলোচনা আমরা এখানে করছি যাতে কনসেপ্টটা ক্লিয়ার থাকে, অনেকদিন মনে থাকে। তাহলে ফ্রিডম দিচ্ছে কিছু, ফ্রিডমের সাথে কিছু রেস্ট্রিকশনও দেয়। তুমি যা খুশি তাই করবে, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করবে তা তো হবে না। অর্থাৎ শত্রু দেশ বা বাইরের দেশের সাথে তুমি কোন রকম বন্ধুত্ব রাখতে পারো না। এই ধরনের অনেক কিছু আমরা ডিটেলে ফান্ডামেন্টাল রাইটসে গিয়ে পড়বো। জাস্ট ফ্রিডম, রেস্ট্রিকশন, তারপরে ধরো অধিকার, রাইটস। ঠিক আছে? তো এই সমস্ত কিছু কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে লেখা আছে, ফর দ্য পিপল, ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পিপল, অফ দ্য সিটিজেন্স। এবার দেখা গেল গভর্নমেন্ট তাহলে এই জিনিসগুলো প্রোভাইড করছে কাকে? কনস্টিটিউশন এগুলো প্রোভাইড করছে, গভর্নমেন্ট এটা মেনটেন করছে। আবার গভর্নমেন্টকেও বলে দিয়েছে তুমি যা খুশি কোনো আইন কানুন এনে এই দেশের লোকের কোনো সমস্যা তৈরি করতে পারো না। যদি সমস্যা তৈরি করো তাহলে কিন্তু সেটা আইনে পরিণত হবে না, তার ব্যবস্থাও কিন্তু এই কনস্টিটিউশন করে রেখেছে। অর্থাৎ গভর্নমেন্টেরও কিন্তু হাত বাঁধা। তাহলে এই জায়গাটুকু আমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে ইন্ডিয়ান পলিটি পড়তে গেলে একদিকে গভর্নমেন্ট আর একদিকে সিটিজেন, তাদের মধ্যে ব্রিজ বা বন্ডিং তৈরি করছে কে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তাহলে আমি যে এক্ষুনি একটা উচ্চারণ করলাম শব্দ গভর্নমেন্ট, গভর্নমেন্ট, গভর্নমেন্ট শব্দটা উচ্চারণের সাথে সাথে আমাদের জিনিসটা মনে হয় যেন হ্যাঁ ঠিক চিনি, গভর্নমেন্ট কি চিনি চিনি, কিন্তু খুব বেশি চিনি না, ঠিক কি না? মানে চিনিও চিনি না এরকম একটা ব্যাপার, কিন্তু খুব পরিচিত একজন। ঠিক আছে? তো পরিচয়টা একটু বাড়িয়ে নি। গভর্নমেন্ট কি দেখো, সরি, ইন্ডিয়া, ইন্ডিয়া আমরা জানি কি পপুলেশন কত? প্রায়
130 crore। এই পপুলেশন কন্ট্রোল করছে কে? একটা হচ্ছে সেন্ট্রাল পাওয়ার। সেন্ট্রাল পাওয়ার যে দেখছে কি হোল কান্ট্রি দেখছে, গোটা দেশকে দেখছে, হোল কান্ট্রি। আর একটা কি স্টেট, সেপারেশন অফ পাওয়ার, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার আমরা পরে পড়বো। শুধু আমরা বর্তমানে কি দেখতে পাই, এটা তো বইয়ে না পড়লেও আমাদেরকে কেউ জিজ্ঞেস করলে বলতে পারবো যে আমরা সেন্টারে এক ধরনের পাওয়ার দেখতে পাই, দেখো একজনের ছবি মাথায় ভেসে উঠবে। আর আমরা স্টেট পাওয়ারও একজনও দেখতে পাই, যে হোল স্টেট কে দেখবে। এ কিন্তু কোনো দেশকে দেখতে না, নিজস্ব নিজস্ব স্টেট দেখবে। এখন বর্তমানে কটা স্টেট আছে? 28। তাহলে 28টা স্টেট, তার 28টা পাওয়ারের আন্ডারে আছে। আর এই 28টা স্টেট এবং ইউটি আমি এখন বলছি না, বোঝার সাথে বোঝো যে গোটা ভারতবর্ষকে একটা সেন্ট্রাল পাওয়ার কিন্তু কন্ট্রোল করে, ঠিক আছে? তাহলে এরা যখন কন্ট্রোল করে, ওই যে আগে বললাম কিছু ল, কিছু প্রসিডিওর এরা মেনটেন করে, ল অ্যান্ড প্রসিডিওর। তাহলে কারা মেনটেন করবে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো করছে না, এখানেও নিশ্চয়ই কিছু হিউম্যান বসে আছে, কিছু আমাদের মতো মানুষই এগুলোকে কন্ট্রোল করছে। সেই মানুষগুলো কিভাবে এলো, কোত্থেকে এলো? এরা সব ইলেক্টেড হয়ে এলো, সবাই ইলেক্টেড হয়ে এলো। কে ইলেক্ট করলো? সিটিজেন অফ ইন্ডিয়া। সিটিজেন অফ ইন্ডিয়া। তাহলে এটা যদি আমি ভারতবর্ষ হয়, ভারতবর্ষে 130 কোটি লোক থাকে, সেই 130 কোটি লোক কার দ্বারা শাসিত হচ্ছে বা কার আন্ডারে তাদের জীবনযাপন পালন করছে বা এই ভারতবর্ষ কন্টিনিউ হচ্ছে? সেটা হচ্ছে একদিকে সেন্ট্রাল পাওয়ার, যেটা হোল কান্ট্রিকে দেখছে, আর 28টা স্টেট পাওয়ার, যে বাকি 28টা রাজ্যকে ইন্ডিভিজুয়ালি দেখছে। কিন্তু এটা দেখছে কারা? আমার প্রশ্ন হচ্ছে কারা দেখছে? আমাদের মতো কিছু মানুষ মাথার উপর আছেন যারা দেখছে, এবং তাদেরকে মাথার উপর বসিয়েছে কে? বাই ইলেকশন। এবং সেই ইলেকশনে কারা ভোট দিচ্ছি? আমরাই ভোট দিচ্ছি। তাহলে আমরা ভোট দিয়েই কিছু পাওয়ারকে নিয়ে এলাম, একবার নিয়ে এলাম স্টেটে, একবার নিয়ে এলাম সেন্ট্রালে। সেই সেন্ট্রাল এবং স্টেটে যারা বসে থাকবে তাকে আমি গভর্নমেন্ট বলবো। ক্লিয়ার? তাহলে এই গভর্নমেন্ট, এই যাদেরকে বসাচ্ছি, তাদের কাজটা কি? তাদের কাজটা কি? দেখো, একটা রিলেশন আমরা দেখব। আমি বললাম কি একটা কান্ট্রিকে চালাতে গেলে লাগে ল। সেই ল তৈরি করছে কে? সেই ল তৈরি করছে কে? পিপল অফ দ্যাট কান্ট্রি। কোন পিপল? হু আর ইলেক্টেড বাই দ্য পিপল অফ দ্য কান্ট্রি। ইলেক্টেড। সেই ইলেক্টেড পিপলরা কোথায় গিয়ে বসছে? তারা চলে যাচ্ছে দিল্লিতে। এটা বরং লিখে দাও কান্ট্রি, আমি দেশের ক্ষেত্রে দেখছি তো, হোল মানে এটা হচ্ছে সেই সেন্টার পাওয়ার। সেন্টার পাওয়ার। তাহলে সেন্টার পাওয়ারে যারা বসে আছে তারা দেশকে চালানোর জন্য কিছু ল আনবে। সেই ল তৈরি করবে কে? কিছু আমাদের মতো মানুষ। সেই মানুষগুলোকে কে ইলেক্ট করবে? আমাদের দেশেরই মানুষ ইলেক্ট করবে। তারা ইলেক্ট হওয়ার পর এই ল তৈরির জন্য কোথায় যাবে? দিল্লিতে যাবে। দিল্লির কোথায় গিয়ে বসবে? দিল্লিতে গিয়ে বসবে পার্লামেন্টে। জায়গাটার নাম কি? পার্লামেন্ট। পার্লামেন্ট যেমন আমরা কলকাতা গেলে দেখবো মিস্টার ঘোষ ভিলা, শিবু কটেজ, এই যে বিভিন্ন নাম থাকে, এইরকম আমি মনে রাখার স্বার্থে এই জায়গাটার নাম হচ্ছে পার্লামেন্ট, যেখানে আমার ল তৈরি হয়। তাহলে ল, এই পার্লামেন্টের ভেতরে যদি আমি প্রবেশ করি, তাহলে ওখানে আমি দুটো ঘর দেখতে পাবো। এমনিতে তুমি অনেক ঘর দেখতে পাবে, আমি বোঝার স্বার্থে বলছি। দুটো ঘর দেখতে পাবো। দুটো ঘরের একটা ঘরের বাইরে দরজাতে লেখা থাকবে হাউস অফ দ্য পিপল, বা হিন্দিতে একে বলে লোকসভা। আর আরেকটা দিকে বাইরে লেখা থাকবে কাউন্সিল অফ স্টেট, বা এটাকে বলবো রাজ্যসভা। আমি আগেই বলেছি কনস্টিটিউশন ইংলিশ এবং হিন্দিতে লেখা, তাই পার্লামেন্টে যেই ঢুকবো আমরা দুটো রুম দেখতে পাবো। একটা রুমে ঢুকতে গেলে দেখবো হাউস অফ দ্য পিপল, লোয়ার হাউস অফ দ্য পিপল, যেটাকে হিন্দিতে লোকসভা। আর একটাই ঘরে গিয়ে দেখবো যে কাউন্সিল অফ স্টেট, অর্থাৎ রাজ্যসভা। এই দুটো নিয়ে আমরা পরে আলোচনা করবো। শুধু এটুকু জানবো এইখানে কিছু ইলেক্টেড মেম্বার গিয়ে বসবে, এখানে গিয়ে ইলেক্টেড মেম্বার কিছু বসবে। যারাই বসুক তাদেরকে আমরা কি বলে ডাকবো?
এমপি। এমপির ফুল ফর্ম কি? মেম্বার অফ পার্লিয়ামেন্ট। মেম্বার অফ পার্লিয়ামেন্ট। পার্লামেন্ট মানে এই পার্লামেন্টের দুটো ঘর আছে, এই দুটো ঘরে যারাই বসে তাদের প্রত্যেককে আমরা এমপি বলি, অর্থাৎ পার্লামেন্টে যেই বসবে তাকে বলবো এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। তাহলে মেম্বার অফ পার্লামেন্ট কি করে? ল তৈরি করে। তাহলে যখনই পার্লামেন্টের দরজা খোলা হবে, লোকজন গিয়ে এই দুই কক্ষে যেখানেই বসুক বা একসঙ্গেই বসুক, সেটা আমরা পরে আস্তে আস্তে জানবো কিভাবে, আপাতত এইটুকু জানি যারাই বসুক তারা পার্লামেন্টের গেট খোলা মানে ওখানে কিছু ল তৈরি করবে, বা এক্সিস্টিং কিছু ল যদি থাকে সেটাকে অ্যামেন্ডমেন্ট করবে, সেটাকে রেকটিফাই করবে। তাহলে নতুন ল বা যেটা এক্সিস্টিং ল সেটাকে রেকটিফাই করার কারণটা কি? ফর দ্য বেটারমেন্ট অর ফর দ্য ডেভেলপমেন্ট অর ফর দ্য সোশ্যাল ওয়েলফেয়ার, মানে যা কিছু ভালোর জন্য করা হবে, ভালোর দিকটাকে ভেবেই, পজিটিভ সাইডটাকে ভেবেই কিন্তু নতুন ল বা এক্সিস্টিং ল এর চেঞ্জেস আনা হবে। তাহলে দেখলাম যে সেন্টারের ক্ষেত্রে পাওয়ার সিলেকশনের ক্ষেত্রে গোটা দেশ চালাতে গেলে আমার কিছু ল লাগবে, সেই ল চালানোর জন্য মাথার উপর কিছু পিপল বসবে, মানুষ বসবে, তারা ইলেক্টেড হবে, ইলেক্টেড হয়ে তারা দিল্লিতে যাবে, দিল্লিতে গিয়ে তারা পার্লামেন্ট বাড়িতে ঢুকবে। পার্লামেন্ট কোন জায়গায়? যেখানে ল তৈরি হয়। পার্লামেন্টে যারা বসে তাদেরকে আমরা বলি এমপি। এমপি কটা ঘরে বসে? দুটো ঘরে বসে। ক্লিয়ার? তাহলে আমার মেম্বার অফ পার্লামেন্ট কি করে? ল তৈরি করে। ক্লিয়ার? তাহলে যারা ল তৈরি করবে তাদেরকে আমরা কি বলবো? লেজিসলেচার। তাহলে লেজিসলেচার কি কাজ? মেক লস। লেজিসলেচার। ক্লিয়ার? কোনো ডাউট আছে এত দূর অব্দি? না, ঠিক আছে। ওকে, তাহলে লেজিসলেচার, ল তো তৈরি হয়ে গেল আমার সেন্টার বা দেশকে চালানোর জন্য, ইন্ডিয়াকে চালানোর জন্য আমার ল তো তৈরি হয়ে গেল। কে করলো? লেজিসলেচার করলো। কোথায় বসে করলো? পার্লামেন্টে করলো। কারা করলো? তাদেরকে কি বলবো? মেম্বার অফ পার্লামেন্ট। মেম্বার অফ পার্লামেন্ট কোথায় বসে? একজন লোকসভায় বসে, একজন রাজ্যসভায় বসে। একে লোয়ার হাউস অফ দ্য পিপল বলে, আর একে বলে কাউন্সিল অফ স্টেট। আমার ল তৈরি হয়ে গেল। এক নাম্বার, ল তো তৈরি হয়ে গেল, কিন্তু এই লকে ইমপ্লিমেন্ট করতে হবে, তো দেখতে হবে ল ঠিকঠাক কাজ করছে কিনা, বা সমাজে কোথাও প্রবলেম আসছে কিনা, ঠিকঠাক এক্সিকিউট হচ্ছে কিনা। তো যত এই ল এর সোসাইটির ওপর এফেক্টটা, সেই এফেক্ট অবজারভেশন কে করবে? এফেক্ট এফেক্ট অবজারভেশন কে করবে? এফেক্ট অবজারভেশন কে করবে? এফেক্ট অবজারভেশন করবে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ। তাহলে এই এক্সিকিউটিভ, আমি দেখলাম ল মেম্বাররা তো ইলেক্টেড হয়ে আসছে, এক্সিকিউটিভ কারা ভাই? মুখে তো বলে দিলাম এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ মানে এক্সিকিউশন অফ ল, সেটা আপনার বুঝে গেলাম। তাহলে এক্সিকিউটিভ পাবলিক গুলো কোনটা? দেখো মাথার মধ্যে অনেকেরই মনে পড়ছে এক্সিকিউটিভ কারা, আমরা পলিটিতে পড়েছি। সেটা হচ্ছে সেন্টারের ক্ষেত্রে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার। কাউন্সিল অফ মিনিস্টার, এদেরকে আমরা বলছি এক্সিকিউটিভ বডি। এক্সিকিউটিভ বডি। আর যদি আমি স্টেটের ক্ষেত্রে দেখি, তাহলে দেখবো গভর্নর, চিফ মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার। এখানেও কাউন্সিল অফ মিনিস্টার থাকবে। এটা গেল স্টেটের ক্ষেত্রে, এরা হচ্ছে এক্সিকিউটিভ বডি অফ কার? স্টেট। ক্লিয়ার তো? তাহলে দেখো এই যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, এদেরকে এক্সিকিউটিভ বডি বলছি। তাহলে এই প্রাইম মিনিস্টার এবং প্রাইম মিনিস্টারের সঙ্গে বাকি আদার্স যারা মিনিস্টার, তারাও তো এক প্রকার এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। তাহলে তারাও তো ল তৈরি করে। তাহলে আমি বলতে পারি যে এই প্রাইম মিনিস্টার বা কাউন্সিল অফ মিনিস্টার, এরা যখন পার্লামেন্টে গিয়ে বসবে তখন তারা অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট ল মেকিং প্রসেসে থাকতে পারে। আবার তারা যখন অ্যাজ এ প্রাইম মিনিস্টার আর কাউন্সিল অফ মিনিস্টার করে, ভারতবর্ষের যে বিভিন্ন দিকগুলো আছে, দিকগুলো বলতে কি, প্র্যাকটিক্যালি ভাবো এরা কি কাজ করছে, ভারতবর্ষে যে ইকোনমিটা চলছে সেটাকে দেখাশোনা করছে। কে পাওয়ার প্ল্যান্টের সঙ্গে আছে, কেউ ওয়াটার রিসোর্সের সঙ্গে, কেউ সমাজের চাইল্ড অ্যান্ড উমেন বেটারমেন্টের জন্য আছে, কেউ এনভায়রনমেন্টাল রিলেটেড এর সঙ্গে আছে। তো ভারতবর্ষের যে বিভিন্ন দিকগুলো আছে সেই দিকগুলো এক একজন এক একটা দায়িত্ব, পোর্টফোলিও সিস্টেম।
1861 মনে পড়ছে, পোর্টফোলিও সিস্টেম। সেই পোর্টফোলিও সিস্টেমের যখন তারা দায়িত্বে থাকবে, তারা ফর্ম করছে বা তারা রিয়াক্ট করছে অ্যাজ এ এক্সিকিউটিভ বডি। তাহলে এই এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ এই দুটো বডিকে যদি আমাকে বুঝতে হয়, তাহলে আমি দেখব যে সিটিজেন কি করছে, ভোট দিচ্ছে। ভোট দিচ্ছে কাকে? তাদের মনোনীত প্রার্থীকে। সেখান থেকে কি হলো, এমপি হলো। ধরে নিলাম এই এমপি যখন পার্লামেন্টে বসছে, ল তৈরি করছে, তাহলে তারা লেজিসলেটিভ বডি। এই এমপিরাই নিজেদের মধ্যে থেকে একজন প্রাইম মিনিস্টার এবং বাকি কিছু কাউন্সিল অফ মিনিস্টার সিলেক্ট হয়। কোম্পানিতে যেমন সব শেয়ার হোল্ডার থাকতো ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানিতে, এবং সেই শেয়ার হোল্ডাররাই কিছু লোককে ডিরেক্টর, কোর্ট অফ ডিরেক্টর পদে বসাতো। মনে পড়ছে? সেই কোর্ট অফ ডিরেক্টরে বসতে গেলে তার কি দরকার ছিল? তাকে 10 বছরের কাজ করে থাকতে হবে। কিন্তু সেটা তো এখানে সিস্টেম নেই। এখানে প্রাইম মিনিস্টার বা কাউন্সিল অফ মিনিস্টার হতে গেলে কি কি ক্রাইটেরিয়া, সেটা আমরা পরে পড়বো। আপাতত একটু জেনে রাখি যে এমপিরাই ভোট দিয়ে তারা নিজেদের প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার চুজ করে, যারা ভারতবর্ষের বিভিন্ন যে সেক্টর গুলো আছে তার টোটাল রেসপন্সিবল থাকে। মানে প্রত্যেকটা জায়গায় ভারতবর্ষের ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক কাজ করছে কিনা, এগ্রিকালচার হতে পারে, এনভায়রনমেন্ট হতে পারে, মিনারেলস হতে পারে, ওশিয়ান হতে পারে, ট্রেড হতে পারে, ইন্টারন্যাশনাল রিলেশন হতে পারে, যে কোনো কিছু যাই থাকুক না কেন ভারতবর্ষকে ঘিরে, সে প্রত্যেকটা কাজের দায়িত্বে থাকছে এরা। সুতরাং যখন তারা ভারতবর্ষের ইকোনমি বা রিলেশনকে যখন তারা গাইড করছে, দে আর অ্যাক্টিং অ্যাজ এ এক্সিকিউটিভ বডি। ক্লিয়ার? এবং এই এক্সিকিউটিভ বডি কিন্তু যদি কোনো কাজ করতে বিফল হয়, যদি কাজ করতে বিফল হয়, তাহলে তারা কিন্তু প্রশ্নের মুখোমুখি হয়। কাদের প্রশ্নের মুখোমুখি হবে? তাদের নিজেদের লোকের কাছে না। আমরা ভারতবর্ষে দেখি যে এমপি বলতে শুধু একটি দলের থাকে না, আদার্স বিভিন্ন দলের এমপি থাকে, এবং যে দল সব থেকে বেশি ভোট পায় তাদের মধ্যে থেকে একজন প্রাইম মিনিস্টার হয়। তাহলে বাকি আদার্স অন্যান্য দলে যে এমপি আছে তারা প্রশ্ন করবে। তাহলে প্রশ্ন কারা করছে? এমপি, মানে লেজিসলেটিভ বডি। কাকে করছে? এক্সিকিউটিভ বডিদেরকে। তাহলে আমি বলতে পারি যে এক্সিকিউটিভ বডিরা কিন্তু রেসপন্সিবল টু পার্লামেন্ট। পার্লামেন্ট বলতে বিল্ডিংটা মনে করবো, আর ভাববো যেখানে শুধু লয় তৈরি হয়। পার্লামেন্ট কোনটা? যেখানে একদিকে রাজ্যসভা ঘর আছে আর একদিকে লোকসভা ঘর আছে। সেই পার্লামেন্টে এসে কিন্তু এই এক্সিকিউটিভ বডিকে কিন্তু তাকে প্রশ্ন উত্তরের জবাবদিহি করতে হবে। তাহলে আমার লেজিসলেটিভ বডি, এক্সিকিউটিভ বডি। কোনো ডাউট আছে? এনি ডাউট? না, ঠিক আছে, বুঝেছি। ওকে, তাহলে ল তৈরি হলো, তার এক্সিকিউট হলো। এবার ধরো নাও গভর্নমেন্ট এমন কোন ল নিয়ে এলো যা দেশের পক্ষে ভালো, গুড, আর তার ব্যাড এফেক্ট কিছু একটা হতে পারে। যদি ব্যাড এফেক্ট হয় বা যদি কোনো রাইটস অ্যাজ পার কনস্টিটিউশন যদি কেড়ে নেওয়া হয়, তাহলে তার বিচার কে করবে? জুডিশিয়ারি। তা জুডিশিয়ারি কি করে? ইন্টারপ্রেট করে। ইন্টারপ্রেট কি ইন্টারপ্রেট করে? ল। কাদের? যে লেজিসলেটিভ বডি ল বানিয়েছে, তারা যদি কোনো ল বানায়, সেটা যদি দেশের পক্ষে ভালো না খারাপ এরকম বিচার করার কোনো পরিস্থিতি আসে, তাহলে তার সেই বিচারাধীন বিষয়টা কোথায় যাবে? জুডিশিয়ারিতে যাবে। তার মানে বুঝতে পারছি যে ভারতবর্ষকে চালাতে গেলে ল লাগবে, কিন্তু সেই ল এমন হবে না যে ল আর অ্যামেন্ড বা ঠিক করা যাবে না বা বাদ দেওয়া যাবে না। তার জন্য রয়েছে আমাদের মাথার উপর এখানে সুপ্রিম কোর্ট, অ্যাপেক্স কোর্ট, ভারতবর্ষের একদম টপ মোস্ট কোর্ট, যার আন্ডারে এবার হাইকোর্ট আছে, ডিস্ট্রিক্ট কোর্ট আছে, আরো সাবঅর্ডিনেট কোর্ট আছে। তাহলে টপ মোস্ট কোর্ট মানে এখানে যদি আমার পানিশমেন্ট বা আমার কোনো মনের কামনা পূরণ হলো না, তো আমি ডিস্ট্রিক্ট কোর্টে যাবো, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে আমি সুপ্রিম কোর্ট। ঠিক আছে? তাহলে ল, এক্সি এবং জুডিশিয়ারি এই তিনটে মিলিয়েই কিন্তু আমার ভারতবর্ষের গভর্নমেন্ট চলে। ভারতবর্ষের গভর্নমেন্ট চলে। তাহলে এখন আমরা যদি ভারতবর্ষের গভর্নমেন্ট বলি, তাহলে আমাকে একটা ছক করে নিতে হবে। তোমরা এঁকে নিতে পারো গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের তিনটে ডানা বা উইংস। এক হচ্ছে লেজিসলেচার, দুই হচ্ছে এক্সিকিউটিভ,
আর 3 হচ্ছে জুডিশিয়ারি। তাহলে যখনই গভর্নমেন্ট এই শব্দটি আমি পাবো, গভর্নমেন্ট এই শব্দটি পাবো, মাথার মধ্যে যেন 3টে পোর্শন আমার মাথায় আছে, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। তাহলে লেজিসলেচার আমরা দুই জায়গায় দেখতে পাই ভারতবর্ষের ক্ষেত্রে, একটা হচ্ছে সেন্টার আর একটা হচ্ছে স্টেট। সেন্টারের লোকজনকে কি বলি আমরা? এমপি, যারা ল তৈরি করে। স্টেটে যারা তৈরি করে আমরা কি বলি? এমএলএ। এমএলএ বলতে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। যা, লেজিসলেটিভ অ্যাসেম্বলি কি এটা তো বললেন না। তাহলে দেখি, যে এমপিরা দিল্লিতে পার্লামেন্টে বসছে, লোকসভা রাজ্যসভা, যখন রাজ্যের জন্য কোনো আইন সেই স্টেট তৈরি করছে, পার্টিকুলার সেই স্টেটের জন্য, তারা হচ্ছে এমএলএ। তারা কোথায় গিয়ে জিতে গিয়ে বসছে? তারা বসছে স্টেটেরই কোনো একটি ঘরে, স্টেটের পার্লামেন্ট। স্টেটের পার্লামেন্ট যেটার নাম হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে প্রশ্ন উঠতে পারে যে এটা যদি পার্লামেন্ট, এখানে দুটো রুম দেখলাম, স্টেটের ক্ষেত্রে একটাই রুম লেজিসলেটিভ অ্যাসেম্বলি না, আর একটা থাকে লেজিসলেটিভ কাউন্সিল। এবার একটু তুলনা যদি করি, তাহলে লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে আমি লোকসভা মনে করব, লেজিসলেটিভ কাউন্সিল মানে আমি রাজ্যসভা মনে করব। ক্লিয়ার? মনে রাখার স্বার্থে। তাহলে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রাজ্যে যেটা, সেটাই পার্লামেন্টে হচ্ছে লোকসভা। লেজিসলেটিভ কাউন্সিল স্টেটে যেটা, সেটাই পার্লামেন্টে হচ্ছে রাজ্যসভা। ঠিক আছে? কিন্তু এই লেজিসলেটিভ কাউন্সিল কিন্তু প্রত্যেকটা স্টেটে নেই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নেই। এটা 6টা না 7টা স্টেটে আছে, তোমরা একটু দেখে জানিও কটা আছে। আর দিস ইজ এমপি অ্যান্ড এমএলএ। ক্লিয়ার? তাহলে স্টেটে এমএলএ বসছে, কোথায় বসছে? এমপি বসছে পার্লামেন্টে, আর এমএলএ বসছে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পার্লামেন্টের কটা ঘর? দুটো ঘর, লোকসভা, রাজ্যসভা। লেজিসলেটিভ অ্যাসেম্বলি 6টা স্টেটে লেজিসলেটিভ কাউন্সিল। তা আমার লেজিসলেচার পোর্শনটা, বডিটা, স্ট্রাকচারটা আমার কিন্তু কমপ্লিট। লেজিসলেচার দু জায়গায় থাকবে, সেন্টার এবং স্টেট। সেন্টারের ক্ষেত্রে এমপি হয়, এমপিরা পার্লামেন্টে বসে, দুটো ঘরে বসে। স্টেটের ক্ষেত্রে এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যাজ লোকসভা। তাহলে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি তারাও ল তৈরি করবে, আর কিছু স্টেটে লেজিসলেটিভ কাউন্সিল। তাহলে লেজিসলেচার কমপ্লিট। এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ দেবো একদিকে সেন্টার, আরেকদিকে স্টেট। স্টেটের যদি ল আলাদা তৈরি হয়, তাহলে তার এক্সিকিউশন স্টেটের এক্সিকিউটিভ করবে। গোটা দেশের জন্য যদি ল তৈরি হয়, তাহলে গোটা দেশের জন্য সেন্ট্রালি একটা এক্সিকিউটিভ বডি থাকবে। তাহলে সেন্ট্রাল ক্ষেত্রে আমরা দেখবো প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার। এরা কেন এক্সিকিউটিভ? অলরেডি ডিসকাসড। স্টেটের ক্ষেত্রে গভর্নর, চিফ মিনিস্টার, আর একটা হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার। কাউন্সিল অফ মিনিস্টার। জুডিশিয়ারি ক্ষেত্রে কি দেখলাম? টপ মোস্ট অ্যাপেক্স কোর্ট, সুপ্রিম কোর্ট, তার নিচে হাই কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, সাবঅর্ডিনেট কোর্ট। This is government structure of our India. মুছে দেব? হ্যালো? হ্যাঁ ঠিক, মুছে দাও। ঠিক আছে। তাহলে আমরা গভর্নমেন্ট জেনে গেলাম, কনস্টিটিউশন কি জেনে গেলাম। তাহলে আমরা পড়ছি কি? মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে এই কনস্টিটিউশন বা বর্তমানে এই যে গভর্নমেন্টটা চলছে, এই কনস্টিটিউশনকে মেনে, সেই কনস্টিটিউশনটা তৈরি হলো কি করে, মানে একটা হিস্টোরিক্যাল পোর্শন অফ ইন্ডিয়ান পলিটি। তো সেটাই যদি পড়তে হয়, তাহলে আমি দেখবো যে এই কনস্টিটিউশনটা যে তৈরি করতে হবে বা দেশ চালাতে গেলে যে কিছু ল তৈরি করতে হবে, সেটা ফার্স্ট আইডিয়া কার মাথায় এলো? তা আমি জানি যে 1947 এর আগে ব্রিটিশ ইন্ডিয়া বা ভারতবর্ষে ব্রিটিশ ইন্ডিয়া দুটো ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া, আর একটা হচ্ছে প্রিন্সলি স্টেট। এই দুটো শব্দ খুব পাবে। ব্রিটিশ ইন্ডিয়া মানে যেখানে ইংল্যান্ডের বা
ক্রাউনের ডিরেক্ট কন্ট্রোল ছিল, ডিরেক্ট কন্ট্রোল। আর প্রিন্সলি স্টেট কোনগুলো, যেগুলোতে সাবসিডিয়ারি অ্যালায়েন্স ছিল, আগের দিন আমি বলেছি সাবসিডিয়ারি অ্যালায়েন্স, অর্থাৎ ইনডিরেক্ট কন্ট্রোল অফ ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্ট 1947 এর আগে এটাই ছিল ভারতবর্ষের সিস্টেম। তো তার আগে যে সমস্ত ফ্রিডম ফাইটার ছিল প্রত্যেকেই বলেছিল যে ভারতবর্ষ একদিন তো স্বাধীন হবেই, আর স্বাধীন হওয়ার পর তখন কে ভারতবর্ষকে চালাবে, কারণ তখন তো ব্রিটিশ পার্লামেন্ট ক্রাউনের কথা মতোই তখন ভারতবর্ষ কিন্তু পরিচালিত হচ্ছে। অর্থাৎ 1947 এর আগে অবধি ব্রিটিশ কনস্টিটিউশনই ছিল আমাদের কনস্টিটিউশন, আওয়ার কনস্টিটিউশন, ওখান থেকেই যা বলতো তাই করতো এখানে ভাইসরয়, তাই তো? সুতরাং ভারতীয়রা ভাবলো যে ব্রিটিশরা চলে যাওয়ার পর ব্রিটিশদের কনস্টিটিউশন তো আমরা আর মানবো না, তাহলে আমাদের নিজেদের একটা কনস্টিটিউশন বানাতে হবে। তার ফার্স্ট ইন্ডিকেশন, এই শব্দগুলো লিখে রাখবে, ইন্ডিকেশন। আমরা বলি না তার কথার মধ্যে একটা ইন্ডিকেশন পেলাম, ইন্ডিকেশন কে দেয়? এম গান্ধী, মহাত্মা গান্ধী 1922। ফার্স্ট ইন্ডিকেশন, এই শব্দগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। ফার্স্ট ইন্ডিকেশন। যদি বলে ফার্স্ট ড্রাফট, ড্রাফট আমি কিন্তু সব ফার্স্ট, সেকেন্ড কিছু নেই, সেকেন্ডকে কেউ মনে রাখে না, তাহলে ড্রাফট, ফার্স্ট ড্রাফট একটা লিখে ড্রাফট দেয় যে এইরকম করলে আমাদের এরকম কিছু রুলস আনলে আমরা ভারতবর্ষকে চালিয়ে নিতে পারবো, এরকম একটা খসড়া তৈরি করে দিলেন কে? নেহেরু কমিটি, নেহেরু কমিটি, মতিলাল নেহেরু। ঠিক বললাম না ভুল বললাম? নেক্সট, ফার্স্ট, ফার্স্ট আইডিয়া যদি বলে, আইডিয়া দিল, মহাত্মা গান্ধী ডিরেক্ট বলেনি, আইডিয়া দিল, মানে চা খেতে খেতে বললো, গল্প দিল, এম এন রয় 1934। নেহেরু কমিটি কাটিত 1928 বোধ হয়। আইডিয়া, আইডিয়ার পর যদি বলে যে অফিসিয়ালি এবার দাবি করছি, অফিসিয়ালি দাবি করছি, অফিসিয়ালি, আর তখন অফিসিয়াল বলতে কে ছিল? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কত সালে বললো? 1935। তাহলে চার ধরনের প্রশ্ন আসতে পারে। ফার্স্ট ইন্ডিকেটেড বাই, এই চারটেই অপশন দিয়ে দিল, বেশিরভাগ এম এন রয়, আইএনসি নিয়ে কনফিউশন লেগে যাবে, এম গান্ধী। ড্রাফট কে লিখে দিল? খসড়া, নেহেরু কমিটি। আইডিয়া কে দিল? এম এন রয়। আর অফিসিয়ালি ডিমান্ড কে করলো? আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন অফিসিয়ালি কিছু দিচ্ছে, আর অফিসিয়ালি দিলে তবেই তো কাজ এগোয়, তাই তো? তাহলে এই কাজ প্রথম এগুলো কিসে? আগস্ট অফার, আগস্ট অফার লিলিতকো 1940। কি? ডোমিনিয়ন স্ট্যাটাস, ডোমিনিয়ন স্ট্যাটাস, হিস্ট্রিতে পড়বো এগুলো, মডার্ন ইন্ডিয়া ডোমিনিয়ন স্ট্যাটাস। এই চ্যাপ্টারের জন্য আমার ইম্পর্টেন্ট না, শুধু আমি জানবো যে এটা কেন লিখলাম না, অফিসিয়ালি যখন বললো যে এবার কনস্টিটিউশন আনার দরকার আছে, আইএনসি ব্রিটিশ গভর্নমেন্টকে বললো যে তোমাদের আর আমরা কনস্টিটিউশন মানবো না, আমরা নিজেদেরটা নিজে তৈরি করব, তখন আগস্ট অফারে প্রথম একটি হালকা করে মেনে নেওয়া হলো। এই কনস্টিটিউশন তৈরি করার দাবিটাকে জিয়ে রাখার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট বললো ঠিক আছে, আগস্ট অফার যখন হলো না, আমি ক্রিপসকে পাঠাচ্ছি, ক্রিপসের কথাগুলো একটু শোনো, দিয়ে বানাও কনস্টিটিউশন। মুসলিম লীগ বললো পালা, শুনবই না, ক্রিপসও ফ্লপ হয়ে গেল। সর্বশেষ 1946 ক্যাবিনেট মিশন এলো। কে এলো? ক্যাবিনেট মিশন, ক্যাবিনেট মিশন 1946। এই ক্যাবিনেট মিশন বলল যে তোমরা তো আগের দুটোকে ক্যান্সেল করে দিলে, এবার আমার কথাটি না শুনলে কিন্তু আবার আগামী 100 বছর কিন্তু শাসন করবো, এটা ভালো হবে না? যা বলছি তাই শোনো। তখন ব্রিটিশ গভর্নমেন্ট কিছু ড্রাফট করে পাঠালো, অর্থাৎ এই ক্যাবিনেট মিশনের যারা মেম্বার ছিল তারা ব্রিটিশ কনস্টিটিউশনের একটা জেরক্স করে নিয়ে এসে ভারতবাসীদের হাতে দিয়ে দিয়ে বলল তোমরা এইভাবে ভারতবর্ষের কনস্টিটিউশনটা বানাও আর এইভাবে দেশকে আগামী দিনে শাসন করো। তো ভারতবর্ষের লোক বলল তোমার ইউরোপ আর আমার ভারতবর্ষ আকাশ পাতাল পার্থক্য, তাই ভারতবর্ষকে বুঝবে ভারতীয়রাই, তাই ভারতবর্ষের জন্য কনস্টিটিউশন বাড়াবে কারা? ভারতীয়রাই।
ভারতীয়রাই কনস্টিটিউশন বানাবে। তো ক্যাবিনেট বললো যে ঠিক আছে তাই হোক। সেটাই যদি হয় তাহলে তোমরা অন্তত কিছু কথা আমার মেনে চলো। তো বললো যে ঠিক আছে। তখন একদিকে ক্যাবিনেট, আরেকদিকে আমাদের ইন্টেলেকচুয়ালসরা, ফ্রিডম ফাইটার, দুজনের মধ্যে মিটিং হলো। মিটিং হওয়ার পর ইন্টেলেকচুয়ালস বললো ঠিক আছে ব্রিটিশ গভর্নমেন্ট বাজে যে কনস্টিটিউশন তা তো নয়, ওখান থেকে আমরা হেল্প নিতে পারি, কনস্টিটিউশন হেল্প নিল। আর ক্যাবিনেট বলে দিল যে তোমরা তাহলে এক কাজ করো, একটা লেজিসলেটিভ বডি বানাও, একটা এক্সিকিউটিভ বডি বানাও। কি বললো 1 নম্বর পয়েন্টে? একটা লেজিসলেটিভ বডি বানাও আর একটা এক্সিকিউটিভ বডি বানাও। 2, এরা দুজন কি করবে? এরা দুজন ইলেক্টেড হবে, ইলেক্টেড মেম্বার্স হবে, ইলেক্টেড মেম্বার্স হবে। এবং এই ইলেক্টেড মেম্বার্সরা কোথায় গিয়ে বসবে? এখন যেমন পার্লামেন্ট আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, তখন তারা গিয়ে বসবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কথাটা অনেকবার পেয়েছি, ইতিহাসেও পাবো, পলিটিতেও পাবো, মানে সিএ শর্টকাট, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। লেজিসলেটিভ অ্যাসেম্বলি নয় কিন্তু, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট কেন বলছে না? এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ঘরের মধ্যে যারা বসে থাকবে, যে লেজিসলেটিভরা, তারাই তৈরি করবে ভারতবর্ষের জন্য নতুন কনস্টিটিউশন। তো তারা জড়ো হলো কোথায়, গ্যাদার হলো কোথায়, অ্যাসেম্বল হলো কোথায়? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই ঘরের মধ্যে তারা গ্যাদার করবে এবং ভারতবর্ষের জন্য কনস্টিটিউশন বানাবে। এইটা বলে দিল ক্যাবিনেট মিশন। আর কি বললো? তাহলে এবার মেম্বার কতজন হবে? ক্যাবিনেট মিশন বলে দিল দেখো ভাই, তখন যদি ভারতবর্ষ ধরি স্বাধীনতার আগে, তাহলে 11টা প্রভিন্স ছিল। প্রভিন্স মানে কি বললাম? যেখানে ব্রিটিশের ডিরেক্ট কন্ট্রোল থাকবে। ডিরেক্ট কন্ট্রোল বলতে এখানে আমি দেখবো বেঙ্গল, বিহার, আসাম। প্রথমে নর্থ ইস্টার্ন নিয়ে নাও, বেঙ্গল, বিহার, আসাম, অ্যান্ড দেন উড়িষ্যা। ওই পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। সাউথে চলে এসো, মাদ্রাস। ওয়েস্টার্নে ঢুকে যাও, বোম্বে, পাঞ্জাব। সেন্ট্রাল প্রভিন্স মানে মধ্যপ্রদেশ, ওই জায়গাটা। ইউনিয়ন প্রভিন্স, উত্তরপ্রদেশ ধরো না কিন্তু, ইউনিয়ন প্রভিন্স। সেন্ট্রাল প্রভিন্স, ইউনিয়ন প্রভিন্স। নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স মানে ওই কন্যা, জম্মু কাশ্মীরের নর্থ ওয়েস্টার্ন, এখানে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। ম্যাপটাই এঁকে দিই তাহলে সুবিধা হবে। ইন্ডিয়া এটা যদি হয় তাহলে বেঙ্গল, বিহার, আসাম, উড়িষ্যা, মাদ্রাস, বোম্বে, পাঞ্জাব, সেন্ট্রাল প্রভিন্স, ইউনিয়ন প্রভিন্স, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। নেক্সট সিন্ধ। সিন্ধ কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, সিন্ধ 11। তাহলে 11টা প্রভিন্স তখন কিন্তু ছিল। সেই 11টা প্রভিন্স থেকে তোমরা টোটাল 296টা মেম্বারকে নিয়ে আসো। 296টা মেম্বারকে নিয়ে আসো যারা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বসবে এবং আগামী দিনের কনস্টিটিউশন তৈরি করবে। তো প্রশ্ন আসতে পারে 296 এটা 400 নয় কেন, 500 নয় কেন, 600 নয় কেন? কারণ তখন 1919 মন্টিগু চেমসফোর্ডে আমি দেখবো যে ভোটার অধিকার ছিল, সেই ভোটার অধিকার কি ছিল? লিমিটেড ফ্র্যাঞ্চাইজিস। সে লিমিটেড ফ্র্যাঞ্চাইজি কি ছিল না? যে ট্যাক্স দিচ্ছে, যার এডুকেশন আছে, ঠিক আছে, যার ট্যাক্স, এডুকেশন, আর একটা কি ছিল দেখে নিও তোমরা। এই কতগুলো বিষয়বস্তুর ওপর ভিত্তি করেই তারা কিন্তু ভোট দিতে পারবে। মানে সমাজের যারা একটু উচ্চ শ্রেণীর মানুষ ছিল তারাই একমাত্র ভোট দিতে পারতো, ঠিক আছে। তাই বললো যে খুব বেশি জটিলতা না বাড়িয়ে 296 আনবো। আর একটা কি বললো? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এই 296 যে সিলেক্ট হবে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এই শব্দটার মানে কি? প্রপোর্শনাল খুব সহজে যদি বলি তাহলে দেখো, এটা যদি একটা বার্থডে কেক হয়, এই কেকটাকে যদি আমি কাটি 1 2 3 4, তাহলে এটা গেল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। মানে এই ভাগ যদি এটা 25% হয়, এটাও 25%, এটাও 25%, এটাও 25%। তাহলে এটাকে যদি গোটা দেশ ধরি, তাহলে এখানে যে লোক আছে ধরে নিই, এই লোক সংখ্যা তার
25% লোক একটা সিট দিতে পারবে। তাহলে এখানে আমি কটা ধরে নিই, 3টে সিট। তাহলে এখানে লোক সংখ্যা কত? প্রায় 75%। বুঝে গেল? মানে আমি পপুলেশনের ভিত্তিতে, পপুলেশন যদি 100 হয় আমি ধরে নিই, তাহলে তার ভিত্তিতে 100 জন একজনকে চুজ করবে, 100 জন একজনকে চুজ করবে। এবার যদি কোনো স্টেটে দেখি 500 জন আছে, তাহলে ওখান থেকে রিপ্রেজেন্টেটিভ কজন আসবে? 5 জন আসবে, কারণ 100 জনের যদি এক হয়। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। ক্লিয়ার? তাহলে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পদ্ধতিতে 296টা মেম্বার কিন্তু শুধুমাত্র এই 11টা প্রভিন্স থেকে আসবে। ক্লিয়ার? আর নেক্সট যেটা বললো 93, এই 93টা আসবে প্রিন্সলি স্টেট থেকে। প্রিন্সলি স্টেট থেকে। প্রিন্সলি স্টেট কোনটা? যেখানে ব্রিটিশ গভর্নমেন্টের কোনো ডিরেক্ট সম্পর্ক ছিল না। তাহলে এই প্রিন্সলি স্টেটের গল্প এখানেই শেষ করে দেবো, যেহেতু পরবর্তীকালে তারা কোনো ভোটিং সিস্টেমে কোনো ভোটে যোগদান করেনি। ক্যাবিনেট মিশন বলা সত্ত্বেও তারা কিন্তু ক্যাবিনেট মিশনকে উপেক্ষা করেছে। তো এই 93 প্রিন্সলি স্টেট কোন রকম ভাবেই এই প্রসিডিউরের মধ্যে বা আগামী ইন্ডিয়ান কনস্টিটিউশন মেকিং এর ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই। সুতরাং ভূমিকা যখন নেই, মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়ছি, তাহলে এটাকেও আমরা পড়বো না, এক্সেপ্ট 93 দ্য নাম্বার। পরীক্ষায় যদি প্রশ্ন দেয় এই 93টা প্রিন্সলি স্টেট, এই সংখ্যাটা আমরা মনে রাখবো। তাহলে আমরা পড়ছি কি 296। এই 11 প্রভিন্সের ছাড়াও 4টে কমিশনারেট ছিল, মানে 4টে জায়গায় ব্রিটিশের কমিশনার ছিল। একটা দিল্লি, কুর্গ, আজমের, বালুচিস্তান, 4টে জায়গায়। এই 4টে জায়গা থেকে 4 জন, আর এই 11টা প্রভিন্স থেকে 292 জন। তাহলে 4 প্লাস 292 কত হলো? 296। ক্লিয়ার? তাহলে 11টা প্রভিন্স থেকে 292 আর 4টে কমিশনার থেকে 4টে, একটা করে, তাহলে 292 4, টোটাল 296। এই প্রভিন্স আর কমিশনার দুটোই ছিল ব্রিটিশ গভর্নমেন্টের ডিরেক্ট আন্ডারে। তাহলে এবার ভোট হয়ে যাবে, ভোট হবে। কিন্তু ভোটটা হওয়ার আগে যেমন বলে দিল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ঠিক সেরকমই বললো যে ভোট হবে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট আমরা অনেকবার পড়েছি পলিটিতে। প্রেসিডেন্টকে চুজ করতে গেলে আমার সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট বাই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। প্রপোর্শনাল রিপ্রেজেন্ট তো বুঝে গেলাম, না বুঝলে আবার ডিসকাস করবো পরে। এখন সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটটা যদি একবার দেখে নিই, তাহলে দেখি দুটো জিনিস এখানে মাথায় রাখবে। এক হচ্ছে রিয়ালিটি শো। রিয়ালিটি শো, রিয়ালিটি শোতে কি হয় গো? এলিমিনেটেড বা এলিমিনেশন, এলিমিনেশন পদ্ধতিতে কিন্তু উইনার ঘোষণা হয়। অর্থাৎ দেখবে এই যে জি বাংলা, সনি, ইন্ডিয়ান আইডল, সব জায়গাতে দেখবে প্রত্যেক সপ্তাহে যে বলে যে আজকে এখান থেকে এলিমিনেট হয়ে যাচ্ছে, আমাদের দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, কান্নাকাটি, এসব অনেক কিছু হয়। সেই রিয়ালিটি শোতে দেখবে এলিমিনেশন পদ্ধতি হয়। অর্থাৎ যে কমজোর সে আগে বাদ চলে যাবে, যে টপার সে আস্তে আস্তে ছাঁকনিতে ছাঁকতে ছাঁকতে ওপর উঠবে, অর্থাৎ ছাঁকনিতে ছাঁকা। সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট মানে হচ্ছে ছাঁকনিতে ছাঁকা। কি রকম সেটা আমরা দেখবো। তাহলে একটা জিনিস মাথায় রাখো, রিয়ালিটি শো অর্থাৎ এলিমিনেশন পদ্ধতি। এবার আমরা ঢুকবো। ধরে নিই কোন একটি জায়গায় 500 ভোট আছে, 500 ভোট আছে। এই 500 ভোটের মধ্যে থেকেই একজন দাঁড়ালো এ, বি, সি, ডি। এরা হচ্ছে প্রত্যেকের রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভ যারা ভোটে দাঁড়িয়েছে। কোন ভোট? সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। এই পদ্ধতিতে এই 4 জনের মধ্যে একজন সিলেকশন পাবে, সেটা আমরা দেখব। টোটাল ভোটার কথা 500। ভোটের সিস্টেমে কি বলেছে যে 50% প্লাস 1। তাহলে এটা যদি 50% প্লাস 1 করি তাহলে কত হয়ে যাবে? 251। এই ভোটটা যেই পাবে সে হয়ে যাবে উইনার, সে হয়ে যাবে উইনার। তাহলে আমরা দেখে নিই কে উইনার হবে বাই সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম। তাহলে ফার্স্ট আমি লিখে নিলাম এ, বি, সি এন্ড ডি। 1 2 3 4।
এবার যদি এখানে ই থাকতো 5 নিতাম, এফ থাকতো 6 নিতাম, জি থাকতো 7 নিতাম। অর্থাৎ এই দিকে যত রিপ্রেজেন্টেটিভ বাড়বে এই দিকে কিন্তু ক্রমিক সংখ্যা তত বাড়বে। কারণ এই প্রথমেই যে নামটা বলো যে সিঙ্গেল ট্রান্সফারেবল, সিঙ্গেল মানে ধরে নাও এই 500 ভোটের মধ্যে মিস্টার এক্স একজন ভোটার, সে মিস্টার এক্স এর হাতে এরকম একটা চার্ট ধরিয়ে দেওয়া হবে। এই চার্ট তোমরা দেখতে পাবে যদি বিসিএস এর পার্সোনালিটি টেস্টে কোনোদিন ডাকে, তাহলে দেখবে ওখানে চয়েস সিট দেয়, চয়েস সিট। সেই চয়েস সিটে তোমাকে যদি এরকম থাকলো, ধরো 1 নম্বরে বিডিও, 2 নম্বরে সিটিও, 3 নম্বরে ধরে নাও কি আছে, আমি তো ভুলে গেলাম পোস্ট গুলো সব, না কিছু একটা আছে ধরো এরকম এমপ্লয়মেন্ট সার্ভিস। এমপ্লয়মেন্ট সার্ভিস, এই ধরো 3টে দেওয়া আছে। এই 3টের মধ্যে তুমি এবার পার্সোনালিটি টেস্টে গেলে তুমি 2 নম্বর সিটিও কে 1 নম্বরে রাখলে, তাহলে এর পাশে তুমি 1 লিখবে। ভিডিওকে 3 নম্বরে রাখলে, একে 3 রাখলে, আর একে 2 নম্বরে রাখলে। তাহলে চয়েস লিস্টে 1 2 3 দেওয়া আছে, বাট তোমার চয়েস কি 1 2 3। এক্স্যাক্টলি সেম প্রসেসটা কিন্তু এখানে মাথায় ঢুকিয়ে নিলে আমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মিস্টার এক্স ভোট দিতে এসছে, আমি ধরে নিলাম যে তার ফার্স্ট চয়েস হচ্ছে বি। সে বি কে প্রথম, সে চায় বি ভোটে জিতুক, তার ইচ্ছা বি। এ তার নেক্সট ইচ্ছা হচ্ছে এ, বি যদি না জেতে তাহলে এ জিতুক। দেখলো এও যদি না জেতে তাহলে আমার বি জিতুক। আর ওর সব থেকে কম পছন্দ সি কে, সি কে 4 নম্বরে রাখলো, সি কে 4 নম্বরে রাখলো। মিস্টার এক্স এর ভোট হয়ে গেল। মিস্টার এক্স এর যদি ভোট হয়ে যায় এরকম করে, বাকি আর থাকলো কত 499 জন, প্রত্যেকেই ভোট দিয়ে দিল। তাহলে ধরে নিলাম প্রত্যেকেই নিজের নিজের পছন্দের এরকম চয়েস সিট করে জমা দিয়ে দিয়েছে। এবার আমি কাউন্টিং করছি, ফার্স্ট কাউন্ট, ফার্স্ট কাউন্ট লেট। ভোট পড়ে গেছে, এ ভোট পেল 160টা, বি ধরো ভোট পেল 170টা, সি ধরো ভোট পেল 190টা, ডি ধরো ভোট পেল 80টা। দেখো 500 হয়ে গেছে। ফার্স্ট কাউন্টিং এ দেখবো ডি সব থেকে কম, তাহলে ডি বাদ। একটু আগে বললাম এলিমিনেশন পদ্ধতি। ফার্স্ট কাউন্টিং এ যে সব থেকে কম তার, সে প্রথমেই কম্পিটিশন থেকে বাইরে। তাহলে কম্পিটিশনে বেঁচে থাকলো কে, এবিসি। আমরা যদি ভোট কাউন্টিং দেখি তাহলে ফার্স্ট কে সি, সেকেন্ড কে বি, থার্ড কে এ, ফোর্থ হচ্ছে ডি। তাহলে ডি তো বাদ চলে গেল। ডি যেই বাদ হয়ে গেল, সিঙ্গেল ট্রান্সফারেবল, ট্রান্সফার হবে। ডি যেই বাদ হয়ে গেল, কিন্তু ডি এর ভোট গুলো তো বাদ হবে না। এই 80টা যে ভোট পড়েছে, সেই 80টা লোকের তো বাকি 3 জনেরও চয়েস আছে। এই 80টা লোক তো কাউকে এ কে ভোট দিয়েছে, কেউ বি কে দিয়েছে, কেউ সি কে দিয়েছে। তাহলে এই 80টা ভোট কি হয়ে যাবে, 3টের মধ্যে ভাগ হয়ে যাবে। ধরে নিলাম যে এখান থেকে এ পেলো ধরো 20টা ভোট, আর 20 ধরো এখানে 30টা ভোট, আর বি পেলো ধরো 40টা ভোট, আর সি পেলো ধরো 10টা ভোট, 3টে মিলে 80 হয়ে যাচ্ছে। তাহলে 80টা ভোট ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমি এবার সেকেন্ড কাউন্টিং এ যাব, সেকেন্ড কাউন্টিং। এটা মুছে দেবো, তাহলে আমি যাব সেকেন্ড কাউন্টিং। সেকেন্ড কাউন্টিং এ গেলাম, তাহলে এখন দেখবো এর ভোট কটা, 160 আর 30 190। বি এর ভোট কটা, 170 আর 40 210। সি এর ভোট কটা, 200। দেখো ঘুরে ফিরে 500 হয়ে গেছে, টোটাল 500। তাহলে এবার যদি আমি ফার্স্ট সেকেন্ড ধরি, ফার্স্ট বি হয়ে গেল। দেখো এখানে কে ছিল, সি। এবার দেখো বি ফার্স্ট হয়ে গেছে, কারণ ডি কে যারা ফার্স্ট অপশন দিয়েছিল, ডি এর 80টা ভোটের মধ্যে বেশিরভাগ লোক সেকেন্ড অপশনে ডি এর পরেই রেখেছে বি কে, ডি এর পরেই রেখেছে বি কে। অর্থাৎ ডি কেন বাদ গেল, আমি তখন দেখবো যে যারা ডি কে ভোট দিচ্ছে তাদের সেকেন্ড চয়েসটা কি আছে। সেকেন্ড চয়েসে দেখলাম বি 210, বি এর ঘরে বেশি ভোট গেছে যারা ডি কে দিয়েছে। সেকেন্ড কে, সেকেন্ড দেখো সি। থার্ড কে, থার্ড দেখো এ। তাহলে সব থেকে কম কে, এ। তাহলে এ কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, এলিমিনেশন পদ্ধতি। এর 190টা ভোট আমার কি হয়ে যাবে, ভাগাভাগি হয়ে যাবে। কতক্ষণ অব্দি ভাগ হবে, দেখো এখানে 210 আর 200, আর আমি কি বলেছি 50% প্লাস 1, মানে 251টা যে পাবে সে হবে উইনার। এবার আমি দেখলাম এই 190টা ভোটের মধ্যে
বি ভোট পেলো ধরো 90টা, তাহলে কত হয়ে গেল 300, আর 200 এখানে 100, 300, দুটোই ড্র হয়ে গেল। ড্র হতে পারে। আবার ধরো এখানে এ পেলো 100টা, 120টা, আর এখানে পেলো ধরো 70টা, তাহলে এর হয়ে গেল 270, আর এর হয়ে গেল ধরো 320। ঠিক আছে, 170, 2 3, সরি 330, তাহলে 250 প্লাস হয়ে গেছে, এও 250 প্লাস, কিন্তু এর সংখ্যাগরিষ্ঠ ভোট বেশি, তখন এই হয়ে গেল কি উইনার। আর যদি ভোট ড্র হয়ে যায়, সে নিয়ে আমরা প্রেসিডেন্ট ইলেকশনে গিয়ে পড়বো যে ভোট ড্র হয়ে গেলে কি হবে। বাস্তবে আমরা ভারতবর্ষে কিন্তু এরকম ভাবে কিন্তু আমাদের ভোটের গণনা হয় না। ভোটের গণনাকে আমরা যাকে ভোট দিলাম সে যদি সব থেকে বেশি ভোট পায় সে জিতে গেল। রিসেন্ট আমরা ভোটের রেজাল্ট যদি দেখি তাহলে এটা সিম্পল নিয়ম। কিন্তু এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি যারা কনস্টিটিউশন তৈরি করবে তারা ইলেক্টেড হবে বাই দিস মেথড, যে মেথডটা বর্তমানে প্রেসিডেন্ট ইলেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়। বোঝা গেল? তাহলে আমার সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট এই সিস্টেমটা কি বোঝা গেছে? বোঝা গেছে। ওকে, নেক্সট। তাহলে আমি ক্যাবিনেট মিশন বলে দিল কি কি, তাহলে লেজিসলেটিভ এক্সিকিউটিভ বডি বানাতে হবে। ক্যাবিনেট মিশন কি বলে দিল, লেজিসলেটিভ এন্ড এক্সিকিউটিভ বডি বানাতে হবে। দুই কি বললো, 389 মেম্বার থাকবে, তার মধ্যে 296 ফ্রম 296 কে 292 আর 4 এ ভাগ করবো, 4 হচ্ছে কমিশনারেট, 292 হচ্ছে 11 প্রভিন্স, প্লাস হচ্ছে 93। এই 93 কোথা থেকে আসবে, প্রিন্সলি স্টেট, একে নিয়ে আমি আলোচনা করব না। তাহলে আমার এটা ক্লিয়ার হয়ে গেল 389। আবার কি বললো, এই সিলেকশন হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কি একটা মনে রাখবে। আর একটা বললাম সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সেটা কি, সেটা আমি ডিসকাস করে দিলাম। একটা হচ্ছে রিয়ালিটি শো মনে রাখবে, আর যখনই সেকেন্ড বা নেক্সট কাউন্টিং এ যাবে, নেক্সট কাউন্টিং এ অ্যাড হয়ে যাবে এই এলিমিনেটেড ক্যান্ডিডেটের ভোট গুলো বাকি তিনটে রিপ্রেজেন্টেটিভের সাথে, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। আর কি বলে দিল, যে এই যারা জিতে আসবে, যারা ইলেক্টেড হবে, তারা কি ডিরেক্টলি পপুলেশন দ্বারা হবে, ডিরেক্টলি আমরা বা সেই সময় ভারতীয় নাগরিকরা কি ডিরেক্টলি চুজ করবে এই পদ্ধতিতে, বললো না। কারা চুজ করবে, ওই যে বললাম লিমিটেড, সরি চুজ করবে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি। প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি বলতে আমি কি বলেছিলাম, যে 1937 এ গিয়ে ডিসেন্ট্রালাইজেশন প্রসেস কিন্তু হয়ে যায়, অর্থাৎ সবাইকে সবার ক্ষমতা, অর্থাৎ প্রভিন্সিয়াল অটোনমি। 1935 গভর্নমেন্ট অ্যাক্ট লিঙ্ক করো, 1935 গভর্নমেন্ট অ্যাক্ট বললো প্রভিন্সিয়াল অটোনমি দিয়ে দাও, ডায়ারকি বন্ধ করে দাও, 1919 যেটা বলেছিল। তো প্রভিন্সিয়াল অটোনমির জন্য প্রভিন্সিয়াল তার নিজস্ব শাসন, নিজস্ব ল তৈরি করবে, তাহলে সেখানে নিশ্চয়ই তারা অ্যাসেম্বল হবে, তাকে আমি বলবো প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি। যেটা বর্তমানে যদি আমি কম্পেয়ার করি তাহলে এটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বর্তমান রাজ্যের যেটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে তখন প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি কটা ছিল, 11টা, আগেই জানি। সেই প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিরাই এই পদ্ধতিতে তারা কনস্টিটিউশন অ্যাসেম্বলি মেম্বারদেরকে চুজ করবে। প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির মেম্বাররাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বারদেরকে চুজ করবে। তাহলে এই প্রভিন্সিয়াল মেম্বাররা কোথা থেকে আসবে, এরা আসবে লিমিটেড ফ্র্যাঞ্চাইজিস, মানে ইনকাম, ট্যাক্স অর এডুকেশন, এর ভিত্তিতে যারা ভোট দেওয়ার অধিকার রাখে তাদের ভোটেই প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে কিছু মেম্বার ইলেক্টেড হবে। তারা ইলেক্টেড করবে কিছু মেম্বার যারা কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে আসবে, যারা ভারতের স্বাধীন ভারতের জন্য কনস্টিটিউশন বানাবে। বোঝা গেছে? এনি ডাউট? লিমিটেড ফ্র্যাঞ্চাইজ মানে ওই ইনকাম ট্যাক্স, মানে ওটা বুঝলাম না একবার। বলো এতদূর অবধি কারো কোনো সমস্যা থাকলে। হ্যাঁ বলছি, লিমিটেড ফ্র্যাঞ্চাইজ যেটা আছে ওটা কি, মানে ওই যারা ইনকাম ট্যাক্স,
হ্যালো, হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে না। হ্যালো, কে কে আছো বলো তো? মন আছিস? হ্যাঁ দাদা বলো। ওকে, নেক্সট টপিকে আসবো। তৈরি করো, তার জন্য কজন মেম্বার হবে, কিভাবে তারা ইলেক্টেড হবে, কোথায় গিয়ে বসবে, কি সংবিধান বানাবে আমরা জেনে নিলাম। তাহলে এবার ভোট হবে, সব প্রসেস যখন জেনে গেলাম তাহলে ভোট হবে। ভোটের পর কি হবে? আমাদের ভোটের পর কি হয়? ভোটের পর সবাই মিলে যারা জিতে যায় তারা গিয়ে একটা জায়গায় জমায়, ফার্স্ট মিটিং হয়। ফার্স্ট মিটিং এ গিয়ে ভবিষ্যতে বা আগামী 5 বছর রাজ্য বা ভারতবর্ষ কেমন চলবে সেটা স্টেটের গভর্নমেন্ট চিন্তা করে, আবার সেন্ট্রাল গভর্নমেন্ট গোটা দেশের জন্য চিন্তা করে। তাহলে এই চ্যাপ্টারের এই পোর্শনটাকে আমরা কিন্তু ক্রনোলজিক্যাল অর্ডারে একটা টপিক দেখে নেব। ক্রনোলজিক্যাল, কারণ এখান থেকে মেনলি সাল রিলেটেড কোশ্চেন আসে। তাহলে এতদূর অব্দি আমার কমপ্লিট। এবার দেখবো যে কিভাবে ইলেকশনটা হলো। তো ফার্স্ট জুলাই 1946, জুলাই 1946 ভোট ডান, ভোট ডান, জুলাই 1946। ভোটের রেজাল্ট কি হলো? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 208টা পেল, মুসলিম লীগ 73টা না 76টা, যাক দেখে নিও এটা, আর আদার্স 15টা। ঠিক আছে, নেক্সট ভোট যখন হয়ে গেল, ভোটে যখন সব জিতে গেল, আইএনসি জিতে গেল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাহলে পাওয়ারটা কাদের থেকে গেল? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। এটা মনে রাখো, আমরা যখন ক্রিটিসিজম করবো তখন এই পয়েন্টটাকে আমি তুলবো। নেক্সট কি হলো? ফার্স্ট মিটিং 9th ডিসেম্বর 1946, 9th ডিসেম্বর ফার্স্ট মিটিং। ফার্স্ট মিটিং, আর যেখানে মিটিং মিছিল হবে, কনস্টিটিউশন অ্যাসেম্বলির বলে কথা, যেখানে কনস্টিটিউশন তৈরি হবে সেখানে ফার্স্ট মিটিং। তো এখানে প্রেসিডেন্ট কাকে করালো? এস সিনহা, ফর 2 days অনলি, টেম্পোরারি। কোন পদ্ধতিতে? ফ্রেঞ্চ পদ্ধতিতে। ফ্রেঞ্চ পদ্ধতি কি ছিল? যে সব থেকে বেশি বয়স্ক লোক হবে তাকে প্রেসিডেন্ট বানানো হবে। পরবর্তীকালে কি হলো? 11th ডিসেম্বর, 11th ডিসেম্বর 1946 কে পার্মানেন্ট হলো? রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট হয়ে গেল। ক্লিয়ার? ঠিক দুদিন পর 13th ডিসেম্বর 1946, 13th ডিসেম্বর কি হলো? অবজেক্টিভ রেজুলেশন, অবজেক্টিভ রেজুলেশন কে নিয়ে এলো? জওহরলাল নেহরু। কি এই জিনিসটা? ভালো করে মনে করে দেখো, মিটিং শুরু হয়ে গেছে, প্রেসিডেন্ট সিলেক্ট হয়ে গেছে, 13 তারিখে অবজেক্টিভ রেজুলেশন নিয়ে এলো কে? জওহরলাল নেহরু, জেএল নেহরু। তাহলে এটা কি? এটা একটা কাগজে লেখা কিছু রেজুলেশন। কি বিষয় রেজুলেশন? যে আমরা যে কনস্টিটিউশনকে আনতে চলেছি সেই কনস্টিটিউশনটা হবে কি রকম, মানে আগামী ভারতবর্ষ দেখতে কিরকম হবে। বললো যা এতদিন ব্রিটিশ ইন্ডিয়া ছিল তা হয়ে যাবে ইন্ডিয়ান স্টেট। আমরা দেখতে পাই ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, আসাম, গুজরাট। তাহলে ব্রিটিশ ইন্ডিয়া কনভার্টেড হবে ইন্ডিয়ান স্টেটে। এটা কোথায় বলে দিল? অবজেক্টিভ রেজুলেশনে। ক্লিয়ার? নেক্সট কি বললো? নেক্সট বললো যে ইন্ডিয়া হবে একটা সোভারেন কান্ট্রি। সোভারেন মানে কি? আউট, মানে এক্সটার্নাল পাওয়ার। এক্সটার্নাল পাওয়ার মানে বিদেশি কোনো শক্তি আমাদের দেশের কোনো
নিয়মে, আইনে, ডিসিশনে মাথা ঘামাবে না বা নাক গলাবে না, অর্থাৎ বাইরের কোনো ক্ষমতা, বাইরের কোনো লোক নাক গলাবে না আমার কাছে, দ্যাট ইজ সোভারেন। তাহলে সোভারেন হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে এবং রিপাবলিক হবে। রিপাবলিক হবে, রিপাবলিক মানে কি? রিপাবলিক মানে এখানে যে হেড হবে সে ইলেক্টেড হবে বাই দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। সিটিজেন অফ ইন্ডিয়া, দ্যাট ইজ ইলেক্টেড হেড। যে ইলেক্টেড হেড হবে সে হবে রিপাবলিক। এগুলো কে বলছে? জওহরলাল নেহেরু বলছে। কোথায় বলছে? লেজিসলেটিভ অ্যাসেম্বলি হলে দাঁড়িয়ে বলছে 13 তারিখে। যে দেখো ভাই, এবার চলে যাবে কনস্টিটিউশন যেটা হবে, আমার কিন্তু এই জিনিসগুলো আমাকে দেখতে হবে। ক্লিয়ার? আর কি বললো? যে না, আগামী ভারতবর্ষে যেসব সিটিজেন থাকবে তার যেটা মাইনরিটি লেভেল থাকবে, যারা ট্রাইবাল এরিয়ায় থাকবে, ফ্রিডম অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ভ্রাতৃত্ববোধ, এই সমস্ত কিছু কিন্তু ভারতবর্ষী বা সিটিজেনদের মনে আনতে হবে। অর্থাৎ গোটা রেজুলেশনটা যদি পড়া যায় তাহলে দেখবো জওহরলাল নেহরু কিছু প্র্যাকটিক্যাল কথা এনেছেন, কিছু ফিলোসফিক্যাল কথাবার্তাও কিন্তু এই অবজেক্টিভ রেজুলেশনে বলেছেন। এই অবজেক্টিভ রেজুলেশনকে পড়ার পর যদি আমাদের বইয়ের পাতার প্রথম পাতায় পিরাম্বলকে পড়ি তাহলে দেখবো যে দুটোর মধ্যে অনেক মিল, অনেক অনেক মিল। আর তার জন্যই কিন্তু পরবর্তীকালে এই অবজেক্টিভ রেজুলেশনকেই কিন্তু বলা হয় পিরাম্বেলের জন্মদাতা। অবজেক্টিভ রেজুলেশন হচ্ছে পিরাম্বেলের জন্মদাতা। পিরাম্বেল কি? আমি তো পিরাম্বেল পিরাম্বেল করছি। পিরাম্বেলটা কি? পিরাম্বেলটা কিছুই না, এই অবজেক্টিভ রেজুলেশনের একটা মডিফাইড ভার্সন। অর্থাৎ অবজেক্টিভ রেজুলেশনকে পড়াশোনা করার পর একটা সুন্দর পিরাম্বেল আমাদের জন্য সাজানো হয়েছে। যে পিরাম্বেলটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনে ঢোকার আগেই গোটা কনস্টিটিউশন কি, ভারতবর্ষ কি রকম দেখতে, ভারতবর্ষের সোসাইটি কি রকম, ভারতবর্ষের মানুষের স্বাধীনতা কি, ভারতবর্ষের মানুষগুলোর চিন্তা কি, এই সমস্ত বিষয়টা সংক্ষেপে খুব সুন্দর করে সাজানো আছে, যেটা আমরা পিরাম্বেল বলছি। অর্থাৎ এটা একটা মানে এক্সপ্রেশনারি স্টেটমেন্ট বলতে পারি বা ডকুমেন্ট বলতে পারি, যেটা একটা পারপাস, আগামী দিনে ভারতবর্ষের সিটিজেন এবং গভর্নমেন্ট কিভাবে চলবে তার একটা পারপাস প্লাস একটা ফিলোসফি, এই দুটোকে মিক্সড করে অবজেক্টিভ রেজুলেশন পেশ করেন জওহরলাল নেহরু, যেটা পরবর্তীকালে পিরাম্বেল হয়ে আমাদের কনস্টিটিউশনে কিন্তু প্রথমেই 1946 কিন্তু অ্যাডপ্ট হয়ে গেল, মানে গ্রহণ করা হবে 22 জানুয়ারি 1947 অ্যাডপ্ট অবজেক্টিভ রেজুলেশন। 22 জানুয়ারি 1947 কিন্তু অবজেক্টিভ রেজুলেশন অ্যাডপ্ট হয়ে গেল। তাহলে এখান থেকে ফ্যাকচুয়াল কিছু প্রশ্ন আসতে পারে। এবার দেখো নেক্সট যে পয়েন্টটা আমি দেখবো, 22 জানুয়ারি 1947 হয়ে গেল, এতদূর অব্দি সবার লেখা হয়ে গেছে। নেক্সট ডেটে যাব, 29th আগস্ট। আমরা জানি কি 15th আগস্ট 1947 কি ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। 29th আগস্ট 1947 ড্রাফট কমিটি তৈরি হলো। ড্রাফট কমিটি, কোন ড্রাফট কমিটি? নেহেরু একটা ড্রাফট এনেছিল মনে আছে, যে ভারতের কনস্টিটিউশন কিরকম, তো এইবার বললো একটা ড্রাফট তো তৈরি করতে হবে আগামী কনস্টিটিউশন তৈরি করার জন্য। এই কমিটির হেড কাকে করা হলো? বি আর আম্বেদকর। টোটাল কতজন মেম্বার ছিল? 7 জন মেম্বার ছিল বি আর আম্বেদকরকে ধরে। টোটাল ইনক্লুডিং বি আর আম্বেদকর দেয়ার ওয়্যার 7 মেম্বার্স ইন ড্রাফট কমিটি। কমিটি কি না, আমি যে বললাম ইলেকশন হয়ে গেল, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সবাই এসে বসলো। কি করতে বসলো? টু মেক কনস্টিটিউশন। কনস্টিটিউশন কি না, ভারতবর্ষের বিভিন্ন যে সেক্টর গুলো আছে তার প্রত্যেকটা সেক্টরকে কন্ট্রোল করা, কিভাবে চলবে সেটা হচ্ছে কনস্টিটিউশন। এবং সেই কনস্টিটিউশন তৈরি গেলে ড্রাফট লাগবে, ড্রাফট কমিটি। দেশের মাইনরিটিদেরকে
কিন্তু অনেকগুলো কমিটি তৈরি হলো। এই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে অনেকগুলো কমিটি তৈরি হয়ে গেল, যে ভারতবর্ষের বিভিন্ন সেকশন গুলোকে পর্যালোচনা করে তারা নিজেদের একটা প্রপোজাল দেবে, যে প্রপোজাল বি আর আম্বেদকর এবং বাকি 6জন মেম্বার পড়বে, পড়ার পর এই ড্রাফটের মধ্যে লিখবে, সেই ড্রাফটের মধ্যে বাকি আদার্স কমিটির প্রপোজাল গুলো থাকবে, দেন এটা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পেশ হবে। এটা যদি পাস হয়ে যায়, পরবর্তীকালে এই ড্রাফটটি কনস্টিটিউশন হয়ে আমাদের হাতে বা আমাদের ভারতবর্ষ গিফট হিসাবে পেয়েছে। তাহলে ড্রাফট কমিটিটা সব থেকে ইম্পর্টেন্ট কমিটি। তাহলে এরপর আমি ড্রাফট কমিটি নিয়ে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস বা সাল দেবো। তাহলে 29শে আগস্ট ড্রাফট কমিটি তৈরি হলো। তৈরি হওয়ার পর কি করলো বি আর আম্বেদকর? ছিল টেক প্রপোজালস আদার কমিটিস, অন্যান্য কমিটিস প্রপোজাল গুলো নিল। প্রপোজাল নেয়ার পর ফার্স্ট ড্রাফট একটা তৈরি করলো। ফার্স্ট ড্রাফট একটা কাগজে ফার্স্ট ড্রাফট লিখে ভারতবর্ষের জনগণের জন্য ওটাকে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হলো এবং জনগণকে ছেড়ে দেওয়া হলো যে তোমরা সবাই পড়ো, পড়ার পর নিজেদের ওপিনিয়ন জানাও। ওপিনিয়ন জানানোর জন্য 8 মান্থ টাইম দেওয়া হলো। তাহলে এটা শুরু হয়েছিল বলো ফেব্রুয়ারি 1948-এ দেশের জনগণের জন্য এই ড্রাফটটা ছেড়ে দেওয়া হলো। 8 মাস সময় দেওয়া হলো, অর্থাৎ অক্টোবর 1948 পর্যন্ত ফার্স্ট ড্রাফট জনগণের জন্য দিয়ে দেওয়া হলো। সেকেন্ড ড্রাফট অর্থাৎ এই একবার পর্যালোচনা হয়ে গেল, সেকেন্ড আরেকবার ফাইনাল কোনো কিছু করার আগে তো অনেক কিছুই করে, আরেকবার সেকেন্ড ড্রাফট জনগণের জন্য দিয়ে দিল অক্টোবর 1948, যেটা 8 মাস পর। তারপর কি হলো, ড্রাফটটা কিন্তু ফাইনাল বলে অ্যাকসেপ্ট করে নেওয়া হলো এবং এবার সেটাকে তোলা হবে কোথায়? টেবিলে। কোন টেবিলে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টেবিলে এবার তোলা হবে। কেন তোলা হবে? যাতে এটা পাস হয়ে যায়। আমরা বর্তমানে জানি কোনো বিলকে তোলা হলে লোকসভা বা রাজ্যসভায় তোলা হয়, দেন প্রেসিডেন্টের সাইন হলে সেটা লয়ে পরিণত হয়। তাহলে এবার কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে ড্রাফটটা তোলা হলো। কিসের জন্য? ভোটিং হবে, এবার ভোট হবে। এতদূর অব্দি সবার লেখা হয়ে গেছে। তাহলে যদি ভোট হয়, ভোট করতে গেলে 3টে পদ্ধতি হয়, অর্থাৎ যে ড্রাফটটা এলো এবার কনস্টিটিউশন অ্যাসেম্বলির মেম্বাররা বসলো চেয়ারে বসার পর তারা ফার্স্ট রিডিং করবে। ফার্স্ট রিডিং পলিটি ভাষায় এটাকে বলে ফার্স্ট রিডিং, যেখানে কি হয় জেনারেল ডিসকাশন, অর্থাৎ নর্মাল ডিসকাশন হয়। আচ্ছা এই ড্রাফটটা এইটা এই বলেছে, আচ্ছা মাইনরিটিসদের জন্য এই লটা এনেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ফার্স্ট রিডিং যেখানে জেনারেল ডিসকাশন হলো, এই ফার্স্ট রিডিং সে জেনারেল ডিসকাশন এটা কতদিন চললো? দেখো 4th নভেম্বর 1948, 4th 1948, 4th নভেম্বর 1948। এটা কতদিন চললো? বেশি দিন না। সেকেন্ড রিডিং অর্থাৎ যে প্রথমটাতে জেনারেল ডিসকাশন, মাইনরিটিদেরকে সেফটি বা সিকিউরিটি দিয়েছে, আচ্ছা ঠিক আছে। এবার মাইনরিটিদেরকে কি কি ভাবে সেফটি দিয়েছে, কোন কোন জায়গায় সেফটি দিয়েছে, তাদের কি কি ফ্রিডম দিয়েছে, এই যে খুঁটিনাটি ব্যাপারটা এই ডিটেল ডিসকাশন হলো সেকেন্ড রিডিং এ। তাহলে বলো তো ফার্স্ট রিডিং এ কম সময় লাগবে না সেকেন্ড রিডিং এ? অবভিয়াসলি ফার্স্ট রিডিং এ আমার কম সময় লাগবে, তাই এটা 11 দিন টাইম লেগেছিল। সেকেন্ড রিডিং শুরু হলো 15th নভেম্বর 1948। আমাদের সিলেবাসে ইন্ডিয়ান পলিটিক্স শেষ করতে আমাদের 2 মাস টাইম লেগে যায় ডব্লিউবিসিএস এর জন্য। তাহলে নতুন কনস্টিটিউশন আনতে এবং তার রিডিংটাকে তার খুঁটিয়ে আলোচনা করতে অনেক সময় লাগবে, সেই সময়টা অবশ্যই বেশি লাগবে। 17th অক্টোবর 1949। তাহলে সেকেন্ড রিডিং কতদিন চললো? প্রায় 1 বছর। খুঁটিনাটি আলোচনা করতে গেলে তো সময় লাগবে, তাই সেকেন্ড রিডিং 1 বছর প্রায় টাইম লাগলো। সেকেন্ড রিডিং এর পর যখন সেকেন্ড রিডিং 17 অক্টোবর কমপ্লিট হয়ে গেল, থার্ড রিডিং, 3টে রিডিং এর পর বিল পাস হবে বা ল অ্যাক্ট হবে। থার্ড রিডিং কবে হলো? 14th নভেম্বর, অক্টোবরের পর 1 মাস পর, 14th নভেম্বর 1949। তখন বি আর আম্বেদকর বলে দিল যে এটা ধরে নেওয়া হচ্ছে এবার ড্রাফটটা তাহলে সবার দ্বারাই মনোনীত হয়েছে, পাস হয়ে গেছে, এবার ভোটিং হবে। 284টা ভোট পেয়েছিল, 284, 284টা ভোট পেয়ে এটা পাস হয়ে যায়। কটা ছিল সিট? 389। প্রিন্সলি স্টেট আসেনি, তাহলে এখান থেকে 93 বাদ দিয়ে দাও, 4 থেকে 3 বাদ 1, 8 থেকে 9 বাদ 8 থেকে 9 বাদ 9,
291। তাহলে সংখ্যাগরিষ্ঠ, তাই 284টা ভোট পেয়ে কিন্তু ড্রাফট পাস হয়ে গেল। যেই ড্রাফট পাস হয়ে গেল 26 নভেম্বর 1949 কি হলো? The people of India adopted, গ্রহণ করলো, enacted and gave themselves the constitution। এটা আমরা পিরাম্বেলে পড়ি, তাই তো? তখন সেই লেখাটা লেখা হয়ে গেল এবং পিরাম্বেলে এই ডেটটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে 26 নভেম্বর 1949 where our constitution has been adopted। ক্লিয়ার? তাহলে আমার ড্রাফটিং কমিটি এবং তার রিলেটেড বিষয়বস্তু নিয়ে কারোর কোনো ডাউট আছে? এনি ডাউট? হ্যালো, না, বুঝতে পেরেছি অপুদা। কারোর কোনো ডাউট আছে? না, নেই। ওকে, নেক্সট দেখো, মেকিং অফ কনস্টিটিউশন। অনেকগুলো পয়েন্টই শিখলাম, তোমরা একটা শর্ট জায়গায় নোট করে নাও কি কি জানলাম। কনস্টিটিউশন এই চ্যাপ্টার থেকে যে মেইনলি পয়েন্টগুলো জানতে হবে, আমরা প্রত্যেক চ্যাপ্টার শেষ করার পর সেই চ্যাপ্টারের কি কি কোন জায়গাগুলো ফোকাস করতে হবে অর্থাৎ পরীক্ষার জন্য বা চাকরি পাওয়ার জন্য মেইনলি। তাহলে কনস্টিটিউশন, গভর্নমেন্ট, গভর্নমেন্টের অর্গানস অফ গভর্নমেন্ট, যেখানে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি আমরা ডিসকাস করলাম, তোমরা সেটা নিজেদের পয়েন্টে রেখে দেবে। নেক্সট কি দেখলাম, যে গভর্নমেন্ট চলে কনস্টিটিউশনকে মেনে, তাহলে